তুমি ঠিকই বলছো আখি। এই মহিলার মান সম্মান না থাকলেও আমাদের মান সম্মান আছে। এই মহিলাকে আজকে চরম শাস্তি দিব। আখি, যাও দড়িটা নিয়ে আসো। দাও। চল। আর না না, আমি কোনো অন্যায় করিনি। যা, এই যা না, চল এই যা। দাঁড়া, জীবন যা করে তাড়াতাড়ি করো। জীবন, বেটা তুই আমার একটা কথা শোন। জীবন রে, আমি তো কিছু করতে চাই। এই, একদম চুপ। জীবন, ওর কোনো কথা এখন তুমি শুনবা না। যাও, তোমার কাজ তুমি করো, যাও। যা, এই যা না, চল এই যা। দাঁড়া, জীবন যা করে তাড়াতাড়ি করো। জীবন, বেটা তুই আমার একটা কথা শোন। জীবন রে, আমি তো কিছু করতে চাই। এই, একদম চুপ। জীবন, ওর কোনো কথা এখন তুমি শুনবা না। যাও, তোমার কাজ তুমি করো, যাও। জীবন, তুই তো আমাকে শেষে করে ফেলবো। তুই একবার শুনবো না যে তোর মার সাথে কি হয়েছে? তোর মা কিসের জন্য এরকম করলো? এত কিছুর পরেও কি কথা বলার আছে তোমার, বলো। জীবন, তুমি এটা কি করছো? এই মহিলার সঙ্গে যত সময় আমরা দাঁড়িয়ে থাকবো তত আমাদের জন্য পাপ হবে। তুমি বুঝতে পারছো না? ও তোমাকে ভোলানোর চেষ্টা করছে যেন ওকে তুমি ছেড়ে দাও। দেখো জীবন, সময় নষ্ট করো না, যা করার তাড়াতাড়ি করো। কায়দা কায়দা সব কায়দা খাটাচ্ছে। হা শ্বশুর আব্বা, মানুষ মরার আগেও তো একটা শেষ ইচ্ছা থাকে নাকি? এত করে যখন বলতেছে মরার আগে শেষ ইচ্ছাটা শুনেই তারপরে মরুক নাকি? হরে বেটা, আমাকে তো মাইরেই ফেলবে। আমার শেষ কথাটা শোন। দেখ আমার সাথে কি হয়েছে, তাহলে তুই বুঝতে পারবো কোনটা তোর মার দোষ আর কোনটা তোর শ্বশুর আর বোর দোষ। হ্যাঁ আম্মা, তুমি কি বলতে চাও বলো। তাহলে শোন আমার সাথে কি হয়েছে। আহা বাবা, দাঁড়া তুই দাঁড়া। আচ্ছা, তুই তো বোকা কে রে? হ্যাঁ, তুই তো বোকা কে? তুই এই ধরনের কাজ করিস কে? তুই আমার মেয়ে, না জানি আমার চাইতে একটু বেশি চালাক হবু। হ্যাঁ, এইরকম করে কোনোদিন কাজ হাসিল করে পারবো তুই? জীবনেও পারবো না। বাবা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না, আমাকে একটু খুলে বলবা? খুলে বলার জন্যই তো তোকে এখানে নিয়ে আসলাম। শোন, এই যে তোর শাশুড়ি, এই বুড়ির সঙ্গে তুই যেটা করছিস এটা একদম তুচ্ছ। এরকম করে কোনো কাজ হবে না তো। এই বুড়ির সঙ্গে পারতে হলে তোকে যা করতে হবে আমার কাছ থেকে শুনে নে। এই বুড়ি আজকে তাও একটু হাঁটাচলা করতে পারে, এই যে কাজ কাম করে না, বসে 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 খায়, এ কতদিন খাওয়াবি তুই? হ্যাঁ, কতদিন খাওয়াবো? আর যখন একটু শরীর পড়ে যাবে তখন বিছনায় শুয়ে থাকবে, বিছনায় পেশাব করবে, বিছনায় পায়খানা করবে, তখন তোরই এইগুলি সাফ করতে হবে। পারবি? হ্যাঁ, বাবা তুমি এসব কি বলছো? আমি এগুলা করতে পারবো না। তোমার মেয়ে কখন ওই বুড়ির হচ্ছে পোশাক পায়খানা পরিষ্কার করবে, এটা তুমি ভাবলা কি করে? এই জন্যই তো বলি আমার মেয়ে কোনোদিন এই কাজ করতে পারবে না। তাই এই কাজ যাতে না করতে হয় সেই বুদ্ধি আমি তোকে দেবো, তুই সেই মোতাবেক চলবি। কি করব বাবা বলো তো? শোন, তোর বুড়ির অর্থাৎ তোর শাশুড়ির এই যে সয় সম্পত্তি যেগুলি আছে সবগুলি ছলে বলে কৌশলে সব তোর হাতে দিয়ে দিবি, সব তোর করে নিবি। নেওয়ার পর ঘাড়ে পরে একটা লাথি মারবি, বাড়ির থেকে বের করে দিবি। পথে ঘাটে যখন হাঁটতে বেড়াবে চলবে তখন দেখা হবে, আমি একটা বিস্কুট ছিটাবো আর বলবো আয় তু খা খা খা। এখন দেখতেও মজা লাগবে, কাজটাও হবে এক নাম্বার। বাবা সবই তো বুঝলাম, কিন্তু ওই বুড়ি এত সহজে কি এই সয় সম্পত্তি আমার নামে লিখে দেবে? সহজ কেন বলছি? সহজ তুই করে নিবি। আমি তো ওই যে বললাম না একটা কথা, ছলে বলে কৌশলে। তুই আমার মেয়ে, আমি আশা করি অবশ্যই পারবি। অবশ্যই বাবা, অবশ্যই আমাকে পারতে হবে।
ওই বুড়িটাকে আমিও আর সহ্য করতে পারছি না বাবা। আমি ওকে এত কাজ করাই, বিশ্বাস করো, তারপরে ও আমার কাছে নত হয় না। ও আমার উপরে থাকতে চায়। অনেক দিন এই সংসারে রাজরানী হয়ে আছে, ওকে আমি একবার আমার পায়ের নিচে ফেলে দেব। বাবা, তুমি শুধু আমাকে সাহায্য করবা আর আমাকে একটু বুদ্ধি দিবা কিভাবে ওই বুড়িটাকে আমার পায়ের নিচে আমি ফেলতে পারি। যে বুদ্ধি দিলাম খালি এই বুদ্ধিটা খাটা, দেখ 8 আনায় 18 আনা হবে। ঠিক আছে বাবা, তুমি যে বুদ্ধিটা আমাকে দিয়েছো আমি এই বুদ্ধি মোতাবেকই কাজ করব, আর ওই বুড়ির থেকে সমস্ত সয় সম্পত্তি আমার করে নেব। হ্যাঁ শোন, আমার কিন্তু মনে বড় আশা রে মা। তোকে আমি এই বাড়িতে রাজরানী হিসাবে দেখতে চাই, এবং তুই একা, আর তোর পাশে কেউ থাকবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, ছলে বলে কৌশলে ওর থেকে সয় সম্পত্তিগুলা আমার নিজের নামে করে নেব। ঠিক আছে, আর আমিও তোকে কথা দিচ্ছি, তোর জন্যে আমি বুদ্ধিও দেব, তোর জন্যে আমার দোয়াও থাকবে। চল চল। আম্মা, কি বৌমা? আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কও? আরে কাজ রাখুন, আগে আমার কথা শুনুন। কি করবে বৌমা? কও, শুনতেছি। আপনি বাড়ি থেকে চলে যান, আপনার জন্য ভালো হবে। আজব কথা, এইসব কি কও? এই হঠাৎ করে আসি কইছো বাড়িতে চলে যাও। কে বৌমা? আমি বাড়িতে চলে যাব কে? এটি কি তোমার বাড়ি? তা আমি তোমার বাড়িতে চলে যাব? এটি আমার সাওয়ালের বাড়ি। আমার জীবন তো আমার কোনো সময় এই কথা কয় না। আপনার ছেলে আপনাকে বলবে কিভাবে? সে তো আপনার ছেলে, তাই না? সেই আমাকে বলেছে আপনাকে বলতে। আর এই যে আপনার ছেলে, এই যে এখন এত কষ্ট করে রোজগার করে, এই টাকাগুলো যে আপনি শুধু শুধু বসে বসে খরচ করতেছেন, আপনার কি একটু বিবেকে বাধা দেয় না যে আপনার ছেলের একটু উন্নতি হোক? আপনি কেমন মা? আপনার তো বয়স হয়ে গেছে, আপনার জন্য প্রতি মাসে কত টাকা ফুরে যায় আপনার পেছনে। আপনার এই অসুখ হয়, ও অসুখ হয়, এত অসুখ থেকে আসে। তাই আপনাকে বলছি আপনার ছেলেকে একটু বাঁচান, এই বাড়ি থেকে চলে যান। বৌমা, আমি তো বসে বসে খাইনি, আমি সংসারের যথেষ্ট কাম করি। সব কাম কাজ তো তুমি আমাকে দিয়েই করাও। আর আমার অসুখ, আমি কি করব? আমি কি নিজে হাতে অসুখ ডাকিয়ে আনিছি? অসুখ হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ নাকি যাক বেশি ভালোবাসে, আল্লাহ তাকে অসুখ দেয়। বোমা, তুমি এত বড় অবিচার করো না। আমার জীবন আসুক, আমি আমার জীবনের সাথে কথা কই, আমি দেখি আমার জীবন কি কয়। আমি তোমার কথা মতো এই বাড়িতে বাড়া যাব না, কোনো সময়ও না। শুনুন আম্মা, আপনাকে আমি ভালোভাবে বলছি, আপনি আমার কথা শুনুন। আর জীবনের সাথে কি কথা বলবেন? জীবনই তো আমার কথায় ওঠে আর বসে, সেটা আপনি জানেন না। আর আপনি জীবনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি এই বাড়িতে রাখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বোমা? শোনেন আম্মা, আপনার তো এখন বয়স হয়ে গেছে, আর এই বাড়ির জায়গাটুকু সব আপনার নামে। আপনার নামে কেন থাকবে? আপনার ছেলে তো একটা, আপনার তো আর ছেলে মেয়ে নাই। তাই আমি বলছি কি, আপনার এই সব সম্পত্তিগুলা সবকিছু আমার নামে আর জীবনের নামে করে দেন, এটা আপনার জন্য ভালো হবে। তখন আমি ভেবে দেখব যে আপনাকে এই বাড়িতে রাখা যাবে কিনা। বোমা, এসব কি কও তুমি? এই সয় সম্পত্তি আমার নামে। হ্যাঁ ঠিক আছে, আমার জীবন হচ্ছে আমার একমাত্র সন্তান, কিন্তু বোমা এখন কিসের জন্য তোমার নামে আমি সয় সম্পত্তি লিখে দেব? আমি মরে যাওয়ার পর তো আমার বেটা এমনি সম্পত্তির মালিক হবি। তুমি কি ভাবিস তোমাকে আমি চিনিনি? তোমাকে আমি নতুন দেখতেছি। কৌশলে আমার হেনতেন জমিটা লিখে নিয়ে তুমি এক সময় দেখা যাবে কি জীবনে কি অবহেলা করতেছ। আর যেই তোমার বাপ সব সময় কুমন্ত্রণা কুবুদ্ধি দিতেই আছে, যেমন বাপ ঠিক তেমন তার মেয়ে। এই তুই কি বললি? হ্যাঁ? এতক্ষণ তো আমাকে নেড়ে কথা বললি, এখন আবার আমার বাবার পিছনে লাগলি। আজকে তো তোকে আমি মেরাই ফেলবো।
এই এই, তুই আমার বাবা তুলে কথা বলিস না, এত বড় সাহস, এত বড় সাহস, হ্যাঁ? বল, আর জীবনে বলবি, বলবি? না না, তোকে আজকে আমি একবারে শেষ করে ফেলবো। বল, আমার বাবা নিয়ে আর তুই কোনো কথা বলবি? তোর এত বড় সাহস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বাবা তুলে কথা বলিস? ও বোমা, আমি তোমার পায়ে ধরি, আমাকে তুমি ছেড়ে দাও, এরকম অত্যাচার নির্যাতন করে না, আমি তো তোমার মায়ের মতো বোমা। তোকে নির্যাতন করব না, আমার মনে হচ্ছে তোকে আমি এক্ষুনি ওই ওপরে পাঠিয়ে দেই। তোর সাহস দেখে আমি বাঁচি না, তুই আমার বাবা তুলে কথা বলিস? এই, তোর সঙ্গে আমি এতক্ষণ ভালো করে কথা বলছিলাম না, তোর সঙ্গে ভালো করে কথা বলছিলাম না, তুই আমার কোনো কথা না শুনে আমার মুখে মুখে তর্ক করতেছিস। আবার তর্ক শেষে আবার আমার বাবা মা তুলে কথা বলা, আমার মনে হচ্ছে তোকে একদম একদম জানে মেরে ফেলি। তুই আমার কলিজায় আঘাত দিয়ে কথা বলছিস। তোর সাহস দিন দিন বাড়ছে, তাই না? শোন, তোকে আমি ভালোই ভালো একটা কথা বলে যাচ্ছি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে শোন, তোকেও একদম শেষ করে দেব, তোর ছেলেকেও। তাই তুই এখনো ভেবে দেখ কি করবি। তুই যদি আমাকে এই সয় সম্পত্তিগুলো লিখে দিস তাহলে শোন, তোকে আমি হাজার কষ্ট দিলেও তোকে এই বাড়িতে রাখবো। আর যদি তুই আমাকে এই সয় সম্পত্তিগুলো না লিখে দিস, তোকে এই যে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেব। কথাটা তুই মনে রাখিস। এখনো তুই ভেবে সিদ্ধান্ত নে যে তুই কি করবি, তোর ভালো চাস নাকি খারাপ চাস। যা। আমার সওয়াল ভালোবেসে কি বিয়ে করে আনেছে, যে কিনা এখন আমার সওয়ালেরই শত্রু। সয় সম্পত্তি না পাইলে আমারও কষ্ট, আমার সওয়ালেরও কষ্ট। না, বুড়িটাকে এতভাবে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, বুড়িটা কোনো কিছুতেই রাজি হলো না। আবার মিথ্যা কথাও বললাম যে জীবন আমাকে বলেছে যে ওকে বাড়ি থেকে বের করে দিতে, তাও বুড়ি আমার কোনো কথাই শুনলো না। না, এভাবে হবে না। বুড়ির থেকে যদি এই সয় সম্পত্তি না লিখে নিতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। কারণ ওই বুড়ি আমি জানি আমাকে কোনো সয় সম্পত্তিই দেবে না। আর ও কতদিন বেঁচে থাকবে ততদিন আমার অপেক্ষা করতে হবে, ও সহজে মরবেও না। কি করব? যাই, জীবনকে গিয়েই সব কিছু বলি, দেখি জীবন কি বলে। দাঁড়াও, হ্যাঁ, কি হয়েছে বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আচ্ছা, তুমি কি চাও যে আমাদের সংসারটা একবারে শেষ হয়ে যাক, আমাদের সংসারে কোনো আয় উন্নতি না হোক? কেন চাবো এটা? আর কি হয়েছে সেটা তুমি ক্লিয়ারলি বলো। কি হচ্ছে না তুমি কি কিছুই বোঝো না? এই যে তোমার মা, দেখো তোমার মা এই সংসারে কোনো কাজে আসে? হ্যাঁ, কোনো কাজে আসে না। তোমার মায়ের জন্য আরো আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। এই যে তুমি কয় টাকা বেতন পাও, এই টাকার থেকে অর্ধেক টাকা তোমার মায়ের ওষুধ কিনতে কিনতে আমাদের প্রতি মাসে খরচ হয়। কেন? আমাদের কি সামনে ভবিষ্যৎ নাই? আজ আমাদের বাচ্চা কাচ্চা নাই, ভবিষ্যতে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের ভবিষ্যতে আমরা কি করব? একবার কি ভেবে দেখেছো? দেখো আখি, উন্নতি করার জন্যে আমি আছি, আর আমার মা থাকলে সমস্যাটা কি? তোমাকে আমি বোঝাতে পারছি না। তোমার মা তো এখন তাও সুস্থ আছে, তাই ওনার প্রতি মাসে এত টাকার ওষুধ লাগে। যখন আরো অসুস্থ হয়ে যাবে তখন কত টাকা আমাদের অব্যয় হবে সেটা কি তুমি জানো? শোনো, তোমাকে আমি ভালো একটা পরামর্শ দেই। আমি কখনোই চাইবো না যে আমাদের সংসার এইভাবে ঢলসে যাক। তোমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দাও। তোমার মাকে কেন শুধু শুধু বাড়িতে বসে বসে খাওয়াবা? তোমার মা কি কোনো কাজে আসে? কোনো কাজেই আসে না। একটা জিনিস ভেবে দেখো, এই যে এই বাড়ির জায়গাটা, এই জায়গাটাও কিন্তু তোমার মায়ের নামে। তোমার মা কেন নিজের নামে করে রেখেছে? এটা তো তোমার মায়ের লাভ কি? তোমার মায়ের তো আর কোনো সন্তান নাই যে তার নামে লিখে দেবে। তুমি একমাত্র সন্তান, কিন্তু তোমার মা কিন্তু তোমাকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো না এতদিনে কবেই তোমার নামে লিখে দিত। দেখো আখি, আমি এত কথা বুঝি না, আমার আম্মা এই বাসাতেই থাকবে। আমি জানতাম তুমি আমার কথা শুনবে না, আর যে কথাটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম না সেটাও এখন বলতে বাধ্য হব।
শোনো, তুমি তোমার মায়ের সম্পর্কে কিছু জানো? কিছুই জানো না, কারণ তুমি তো সারাদিন অফিসে থাকো। তোমার মা সারাদিনে কোথায় কি করে বেড়ায় এই খবর কি কখনো তুমি রেখেছো? কি বলতেছো তুমি? তুমি কি বলতে চাও একদম ক্লিয়ারলি বলো। তোমাকে আমি ক্লিয়ার করেই বলছি, তোমার মা এই বয়সে এসে পরপুরুষ ডেকে এনে ফষ্টি নষ্টি করে। সেদিন তো আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছে। ওই বাগানের মাঝে একটা পরপুরুষকে ডেকে এনে কোলের মাঝে মাথা রেখে মাথা নেড়ে নেড়ে দিচ্ছে। এইগুলা যে আমি দেখেছি, এটা আমি না দেখে যদি অন্য কেউ দেখতো, তোমার মান সম্মান কোথায় যেত একবার কি ভেবে দেখেছো? আখি, তুমি কিন্তু বেশি বলতে চাও। তুমি কি বলতে চাও? তোমার কি সেই নলেজ আছে? আমার আম্মা নাকি ফষ্টি নষ্টি করে বেড়ায়, আমি তো কোনোদিন দেখলাম না। কেন, তোমার আম্মা কি তোমাকে দেখিয়ে দেখিয়ে ফষ্টি নষ্টি করবে? হ্যাঁ, আমি জানি তুমি কখনোই আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমি তো পরের মেয়ে, আর ও তো তোমার মা। নিজের বাবা মায়ের সম্পর্ক কেউ যদি কোনো কথা শুনে কোনো সন্তানই বিশ্বাস করতে চায় না, আমিও বিশ্বাস করতে চাইবো না। তবে একটা কথা, আমি তোমাকে যে কথাটা বললাম এটা একদম সত্যি কথা। আমি তো এতদিন তোমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বলিনি। এখন কেন বলছি? কারণ আমি যেটা স্বচক্ষে দেখেছি সেটাই তোমার কাছে বললাম। দেখো, এ ধরনের কথা আর তুমি আমাকে বলবা না। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসি। না, এত বুদ্ধি খাটিয়েও কোনো লাভ হলো না। জীবন তো আমার কোনো কথাই শুনলো না। এখন কি করব? না না, বাবাকে গিয়ে বলি। কিন্তু বাবা কোথায় গেল? বাবা, বাবা! এখানে আনলি কেন বাদ? বাবা, তুমি যে কথাটা বললাম আমি সেই মোতাবেকই কাজ করেছি, কিন্তু কোনো লাভই হলো না। ওই বুড়িটাকে আমি প্রথমে ভালো করে বলেছি, যখন আমার কথা শুনলো না তখন ওকে আমি ইচ্ছা মতো দিয়েছি। তারপরে ও স্বীকার করেনি যে এই সয় সম্পত্তিগুলো ও আমার নামে লিখে দেবে। কিন্তু মারে, তোর কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই সামান্য সিম্পল একটা কাজ, এই কাজ করতে তুই হিমশিম খেয়ে যাচ্ছিস, কেউ তোর কথা শুনতেছে না, কোনোভাবেই পারছিস না। না বাবা, ওই বুড়িটা তো রাজি হলোই না। পরে আমি জীবনকে গিয়ে বললাম যে তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। জীবনও আমার কথা শুনলো না, জানো, আমার উপরেই উল্টে গরম দেখিয়ে চলে গেল। আমি বুঝছি, হ্যাঁ, তোর দ্বারা এভাবে সম্ভব না। যা কিছু করার এখন মনে হয় শুধু আমাকেই করতে হবে। তুই খালি দেখ আমি কি করি। বাবা, যেখানে আমার শাশুড়িকে আমি সোজা করতে পারলাম না, সেখানে তুমি কি করবা? আর তুমি কি ভাবছো ওই বুড়িটা যে তিতি বেহায়া ও তোমার কথা শুনবে? একটা কথা তোর হয়তো মনে নাই, কিন্তু মেয়েদের তো এই কথাটা বেশি মনে থাকার কথা। সেটা হচ্ছে পুরান চাল কিন্তু ভাতে বাড়ে, এটা তো জানিস। হ্যাঁ, আমি এমন চাল খাটাবো দেখবি সব কিছু তোর হাতের মুঠোয় চলে আসবে। তবে আমি চিন্তা করেছিলাম যে তোকে দিয়ে এই কাজগুলি করাবো, কিন্তু তুই তো ফেলবো না। হ্যাঁ, এখন আমাকে এই সব কিছু করতে হবে। করবো, সমস্যা নাই, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। বাবা, তুমি কি করতে চাচ্ছ আমাকে একটু খুলে বলো। তাছাড়া আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন তোকে কিছুই খুলে বলবো না, তুই খালি দেখতে থাক আমি কি করতে পারি। দেখতে থাকবো মানে? বাবা, আমাকে একটু খুলে বলো। আচ্ছা, অত অধৈর্য হওয়ার দরকার নাই, আমি এখন থেকেই শুরু করব। তুই খালি নজর রাখ আমার প্রতি, দেখ তোর বাপ কি করতে পারে। ঠিক আছে, আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। বাবা এসব কি বলে গেল? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যে কাজটা আমি করতে পারলাম না, বাবা কিভাবে কি করবে? না না, আমার বাবা তো করতেও পারে। দেখি বাবা কি করে। রিয়ান, বসে আছেন? হবি আই কিছু করবেন? হয়, করার জন্যই তো আসলাম। শোনেন, আমি কই কি এখন কিভাবে যে বলি আপনি কিছু মনে করেন না, আমার বলা ঠিক না, তাও বলা লাগতেছে। বিয়াই, আপনি নির্দ্বিধায় কন আমাকে কি করবেন, আপনার কোনো অসুবিধা নেই, কন। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি অভয় দিলেন, এখন একটু সাহস পাবো। এই এই যে আপনি যে সয় সম্পত্তি, এই আপনি যদি এখন এই
ধাম করে যদি চোখ বন্ধ করেন, কারা পাবি? ওই আপনার ছেলে, আপনার ছেলের বউ, এরাই তো খাবি, এটা পাড়ার মানুষ তো আর খাবি না। বাইসে থাকতে থাকতে যদি ওদের আপনার সম্পদগুলি দিয়ে দিতেন, ওরা একটু নিশ্চিন্ত হতো। কারণ সংসারে ধরেন যে সয় সম্পত্তির ঝামেলার জিনিস, দিয়ে দেন গা, দিয়ে দেন গা, ওরাও খুশি থাক, আপনাকেও সযত্নে রাখবি। দেখেন বিয়াই, সি 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 সি, মানে আপনার মেয়ে কয় এই সম্পত্তি দেন, সম্পত্তি দেন, কিন্তু শেষ পর্যন্ত আপনিও এতদিন মেয়ে কুসকাইছেন, এখন সরাসরি আমার কাছে চলে আইছেন সম্পত্তির জন্য। বিয়াই মনে রাখবেন, আমার কিন্তু একমাত্র সওয়াল, আমার কিন্তু আর 6 সন্তান নেই, আর আমি মরে গেলে এই সহায় সম্পত্তি কিন্তু আমার জীবনই পাবি। আপনি কি ভাবেছেন আমি বাইসে থাকতে এই সয় সম্পত্তি জীবনের নামে লিখে দেব, তারপরে কলা কৌশলে আমার জীবনের থেকে এই সয় সম্পত্তি আপনারা লিখে নিয়ে আপনার মেয়ে নিয়ে চলে যায় অন্য জায়গায় বিয়ে দিবেন? ওইটা আমি হতে দেব না। নে সাপ সাপ করে দিচ্ছি, ভদ্রভাবে যদি এই বাড়ি থাকতে পারেন থাকেন, না হলে কিন্তু আমি আমার সাওয়ালের কাছে সব কথা কয়ে দেবো আপনি কোন ধরনের লোক। রে বাবা, রে বাবা, আমি যেটা ধারণা করেছিলাম সেটা তো না। শরীর চলে না, তার তেজ দেখে আমি বাঁচি নে। মনে হচ্ছে সারা গায়ে খালি তেলই, তেল খাটানোর আর জায়গা পাচ্ছেন না। বিয়াই, আপনার মতো না আমার শরীর না। শোনেন বিয়াই, আপনি যেরকম নিজের বাড়ি ফালাই রেখে এসে মেয়ের বাড়ি বসে গপে গুপে খাচ্ছেন, আমি তো ওইটাই পারিনি। আমার সাওয়ালের বাড়ি এক মুঠ ভাত খাতে হলেও বেটার বোর হাতে মার কিল ঘুষি খায় তারপর ভাত খাওয়া লাগে, আর আপনি আরামে আয়েসে জামাইয়ের বাড়ি বসে গন্ডে পিন্ডে গিলতেছেন। আপনি তো একটা হায়া লজ্জাহীন লোক। আপনার কোনো হায়া লজ্জা থাকলে আপনি এই বাড়িতে থাকতেন না, এই বাড়িতে চলে যেতেন। এরে বাবা রে, যেভাবে করছেন তাতে মনে হচ্ছে না আপনি জমিদার। যার যার আহার আল্লাহ তার তার নির্ধারণ করে রেখেছে, আমি সেই আহার খাই, সেই রেজেক খাই। তবে এভাবে কাজ হবে না, ঘটনা বদলাতে হবে। এইবার একটা সুযোগ আসতেছে, এই সুযোগেই ভাগ বাড়বো। দিয়েন, শোনেন, ছাড়েন তো আপনি, ইয়ে কি করেন? না, আমি আপনার বিয়ে না, মান সম্মান। কি করতেছ তুমি? আমার শ্বশুরের সাথে তুমি এইসব কাজ? সি 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 সি। থাম জীবন, মান তুই সম্মান যেটা দেখেছিস সেটা ভুল। তোর শ্বশুর একটা পাক্কা বিয়াদব। সি সি সি, কি? তুই যা দেখেছিস সেটা সত্যি না, বিশ্বাস কর বেটা। আমি যেটা দেখছি এটা সত্যি না। আমার চোখকে তুমি অবিশ্বাস করতে বলো? বেটা, মেলা সময় চোখও ভুল দেখে, কানও ভুল শোনে। বেটারে, তোর দেখাই ভুল আছে। এই যে এই লোক তোর শ্বশুর একটা শয়তানি মতলব নিয়ে এই বাড়িতে আইছে আমারে দুই মা বেটা ধ্বংস করে দেওয়ার জন্য। আম্মা, অনেক হয়েছে, আর একটাও মিথ্যা কথা বলবা না। এখন আমি দেখতেছি আখি যা বলছে তা তো সত্যি। এতদিন আখি আমাকে বলছে, আমি তো এগুলো কথা বিশ্বাস করি নাই। আজকে দেখতেছি এটাই তো সত্য। না বাজান, এই দুই মেয়ে আর বাপের একটা ষড়যন্ত্র। ওরা এগুলি প্ল্যান করে করতেছে, তুই এগুলি বিশ্বাস করিসনি। ওরে ফাঁদে তুই পা দিসনি বেটা। দেখেছো বাবা, তুমি আমাকে আবার ভুল বুঝো না, তুমি তো নিজের চোখে সব দেখলে। হ্যাঁ, কিভাবে কি আল্লাহ আমার ইজ্জতটা বাঁচাইছে। দেখেছো জীবন, আমি তোমাকে কেন মিথ্যা কথা বলতে যাব? এতদিন তোমার মা অন্য সব পরপুরুষ ডেকে এনে ফষ্টি নষ্টি করেছে, এখন কোনো পরপুরুষকে পাচ্ছে না, আমার বাবাকে পেয়েছে আর আমার বাবার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছে। কিন্তু দেখো, আমার বাবার চরিত্র তোমার মায়ের মতো না। তোমার মা তো একটা নষ্টা মহিলা, তোমার মায়ের চরিত্র খুব খারাপ। আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি বলিনি তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে যে এই বয়সে ওনার মান সম্মান চলে যাবে তোমার কাছে। কিন্তু আমি শেষ পর্যায়ে না বলে থাকতে পারলাম না। কিন্তু দেখো, তোমার মা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমারই বাবার সাথে আখি, তাহলে এখন আমার কি করা উচিত? বাবা, আপনিই বলেন, এখন আমি কি করব? আরে কি করা উচিত তুমি বুঝতে পারছো না?
তুমি কি চাও যে তোমার এরকম কলঙ্কিনী মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতে? তোমার জায়গায় যদি আমি থাকতাম না জীবন, আমি ওই রকম মাকে একদম গলা টিপে মেরে ফেলে দিতাম। আমি কখনোই ওই মায়ের মুখ দেখতাম না। তুমি জানো তোমার ওই মায়ের মুখ দেখাও পাপ, আর তোমার ওই মায়ের সঙ্গে তুমি একই বাড়িতে থাকবে। ছি ছি ছি, আজকে আমার বাবার উপর নজর দিয়েছে, আবার কয়েকদিন পরে এই পাড়া ঘরের প্রত্যেকটা পুরুষের দিকে নজর দিবে, তখন আমাদের মান সম্মান কোথায় যাবে? একবার কি ভেবে দেখেছো? তুমি ঠিকই বলছো আখি, এই মহিলার মান সম্মান না থাকলেও আমাদের মান সম্মান আছে। এই মহিলাকে আজকে চরম শাস্তি দিব। আখি যাও, দড়িটা নিয়ে আসো। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো জীবন। আমি তো এইটাই তোমাকে বোঝাতে চাচ্ছি, ওর সঙ্গে যদি তুমি থাকো না, তোমারও পাপ হবে। ওই আল্লাহ তোমাকে পাপ দেবে, কারণ ওই একটা নষ্টা চরিত্রহীন মহিলা। ওকে যদি শাস্তি তুমি না দাও, তাহলে ওর দেখা দেখি আরো পাড়া ঘরের মহিলারা খারাপ হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। দাও। চল। আর না না, আমি কোনো অন্যায় করিনি, আমার ছেড়ে দাও। যাক, কাজ একখান দেখায় দিলাম। ও জানে না আমি হচ্ছে চূড়াবালি, আমার সঙ্গে যত লড়বে তত নিচের দিকে দেবে যাবা, এমন দাবা দাবিয়ে দিয়েছি আর উপরে ওঠার ক্ষমতা নাই। যাই দেখি কি করে। জীবন, কাঁদিস কে? আমার মনের ভিতর যত কথা ছিল সব তো কওয়া হয়ে গেছে। এইবার তুই আমার কি শাস্তি দিব দে, আমার কোনো আপত্তি নেই। আমি সব রকম শাস্তির জন্য প্রস্তুত আছি। আম্মা, তোমার সাথে এত কিছু হয়েছে, এই দুইজন মিলে এত ষড়যন্ত্র করছে, রে আম্মা আমি বুঝতে পারি নাই। আম্মা তুমি আমাকে মাফ করে দাও আম্মা। আর এই দুইজন মিলে যে পরিকল্পনা করছে, আজকে তার জন্য ওদের শাস্তি পেতে হবে। আম্মা, এদেরকে আমি আর বাসায় রাখবো না আম্মা। বাজান, বৌমা আমার সাথে আগে থেকে খারাপ ব্যবহার করতি না জানিস। যখন থেকে ওর বাপ আসলো ঠিক সেই দিন তিনি বৌমার রূপ বদল হইল, আমার সাথে ওই ধরনের খারাপ আচরণ করতে লাগলো। জানিস জীবন, সব নষ্টের মূল হচ্ছে এই মানুষ, তোর শ্বশুর। তোর শ্বশুর যদি এই বাড়িতে না আসতি, আমার জীবনে এত কিছু হইতি না। তোর যদি বাড়ির থেকে কাউকে বাইর করতে হয়, তোর শ্বশুর এক বাইর করে দে, বৌমাক বাইর করিস না। বাড়ির বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী, লক্ষ্মীক বাইর করা লাগে না। হ্যাঁ আম্মা, তুমি ঠিকই বলছো। যত নষ্টের গোড়া এই লোক। আজকেই আমি এই লোককে এই বাসা থেকে বের করে দেব। আমার খেয়ে আমার পরে আবার আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে। আখি, তোমার বাবাকে এখন এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা, তোমার জামাই কি বলছে তুমি শোনোনি? আসলেই তো আমার শাশুড়ি ঠিক কথাই বলেছে। আমি তো কোনোদিনও আমার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি ওনাকে আমার নিজের মায়ের মতো সম্মান করছি, ভালোবাসছি। কিন্তু তুমি আসার পর থেকে আমার শাশুড়ি আমার কাছে চিরশত্রু হয়ে গেল। বাবা, একটা কথা চিন্তা করো, আমাদের সংসারে তো আমি, জীবন আর আমার শাশুড়ি ছাড়া কেউই নেই। আমার শাশুড়িকে যদি আমরা এভাবে বাড়ি থেকে বের করে দেই, এত অত্যাচার করি, তাহলে তাহলে আল্লাহ যে আমাদের ক্ষমা করবে না। জীবনের তো বাবা নেই, জীবনের এই মা জীবনকে এত কষ্ট করে এত বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। আমার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে আসার পরে এই মানুষটা কোনোদিনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসছে। আর আমি সেই মাকে তোমার জন্য কষ্ট দিয়েছি। বাবা, তোমার মতো বাবা আমার জীবনে দরকার নাই। তুমি আর কোনো দিনও আমাদের বাড়িতে আসবা না। আমি মনে করব
আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। এই দুনিয়াতে আমার শাশুড়ি আমার সব, আমার স্বামী আমার সব কিছু। এই দুইজন মানুষ ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তুমি চলে যাও বাবা, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর কোনোদিনও তোমার এই মুখটা আমার সামনে নিয়ে আসবে না। যাও, চলে যাও। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে কথা দিচ্ছি আম্মা, আমি আর জীবনেও আপনার সঙ্গে এই খারাপ আচরণ করব না। আম্মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। তারপরেও আম্মা, তুমি আমাকে মাফ করে দিও। আরে পাগল, আমি তো মা। একটা মা কোনো সময় সন্তানের ক্ষমা না করে থাকতে পারে? হ্যাঁ,